telling true events that happened in life. সত্য ঘটনা, পুতুলে কালো জাদু। আমি ফরহাদ। 1997 সালের ঘটনা। তখন আমি কানাডায় থাকতাম। আমার একটা ভুলের কারণে আমার জীবন থেকে দুটো মানুষ জীবন চলে গেল, অন্তত আমি এটা মনে করি। বারবারই মনে হয় যদি সেদিন এই ভুলটা না করতাম তাহলে হয়তো আজকে আমার সংসারটা অনেক সুন্দর হতো। কানাডায় তখন একটা ছোটোখাটো জব করছিলাম, মাত্র কানাডায় শিফট হয়েছি, ভালো একটা জব পাইনি আমি, তার উপরে আবার রেন্টে থাকতে হচ্ছে, পুরো মাসের খরচ, সাথে 1 বছরের একটা বাচ্চা, তিনজনের সংসারে কোনো মতে চলে যাচ্ছিল। বাবা হিসেবে বারবারই মনে হতো আমার মেয়েটিকে যদি এত এত খেলনা কিনে দিতে পারতাম, কিন্তু সেটা সম্ভব ছিল না। আমার একার ইনকামে সংসার চলতো। প্রতিদিন বাসায় ফিরে মেয়েটি আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে তখনই বুকটা খুব ছটফট করে ওঠে ওই মায়াভরা মুখটা দেখে। আহা, আমি যদি প্রতিদিন ওর জন্য কিছু খেলনা নিয়ে আসতে পারতাম, এই ভেবে নিজের চোখে জল চলে আসতো। আজও মাসের শেষ দিন, ঘরের কিছু জরুরি জিনিস কেনার পরে খুব ইচ্ছে হচ্ছিল মেয়ের জন্য একটা খেলনা কিনবো, কিন্তু পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র $1 বাকি, কিন্তু মনকে মানাতে পারছি না। তাই ভেবে একটা খেলনার দোকানে চলে গেলাম, কিন্তু খেলনাগুলো বেশ দামি ছিল। একজন অসহায় বাবা হিসেবে ফেরত চলে এলাম দোকান থেকে। বের হয়ে নিজেকে ভীষণ অপরাধী ভাবতে লাগলাম। মেয়েটির আজ 1 বছর পূর্ণ হলো। মন খারাপ করে দোকান থেকে বের হয়ে পাশের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। হঠাৎ রাস্তার অপর পাশে আমার চোখ পড়ল, এক বৃদ্ধা মহিলা ভ্যানে কিছু খেলনা বিক্রি করছে। আমি কিছুক্ষণ অবাক হয়ে চিন্তা করলাম, এখানে এভাবে তো কোনো অন্য কিছু বিক্রি করে না। তবে আজ এই প্রশ্ন ভাবতে ভাবতেই অন্যমনস্কভাবে হাঁটতে শুরু করলাম সেই ভ্যানের দিকে। ভ্যানের সামনে যেতেই অন্য খেলনা দেখব, তার আগে বৃদ্ধা মহিলাটি আমাকে এক অদ্ভুত সুন্দর পুতুল হাতে ধরিয়ে দিল এবং বলল, এটার দাম মাত্র $1, তোমার মেয়ের খুব ভালো লাগবে, এটা নিয়ে যাও। এই নিয়ে যাওয়া শব্দটা যেন আমার কানের কাছে বেজেই যাচ্ছিল। না, আমি অন্য কোনো খেলনা দেখলাম না, আমি অন্য কোনো কিছুই ওই মহিলাকে বললাম, এটা জানতে চাইলাম না আপনি আমার মেয়ের বয়স জানেন কিভাবে, তাছাড়া আমার যে মেয়ে আছে সেটাই বা জানলেন কিভাবে, কিছুই জিজ্ঞেস করলাম না। এক প্রকার মন্ত্রমুগ্ধের মতো আমি $1 দিয়ে পুতুলটা কিনে নিয়ে চলে এলাম। সামান্য পুরনো মনে হলেও তবে পুতুলটা দেখতে খুব সুন্দর ছিল। শুধু এই আনন্দই ঘুরছে মনের ভিতরে, আজ আমার মেয়ে মহুয়া খুব খুশি হয়ে যাবে। কিন্তু আমার জানা ছিল না আমার সংসারের সুখের শেষ এই জায়গা থেকে শুরু। সেদিন থেকে আমার প্রতিনিয়ত মনে হতো আমার আশেপাশে কেউ আছে, বাসায় থাকলেও একই রকম, অফিসে গেলেও একই রকম। এর মধ্যে 2 দিন গেল, আমার স্ত্রী আমাকে একদিন রাতে বলল, জানো, আজ দুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি জিজ্ঞেস করাতে সে বলতে লাগলো, দুপুরের সময় আমি রান্না করছিলাম, তখন মহুয়া ঘুমোচ্ছিল। আমি শুনতে পেলাম একটি পুরুষের কণ্ঠ, যেন মহুয়াকে ডাকছে, কিন্তু বুঝতে পারলাম না ওটা তুমি ছিলে না। তাই আমি রান্নাঘর থেকে মহুয়ার রুমের দিকে গেলাম, গিয়ে দেখি পুতুলটা মহুয়ার খাটের পাশে। আমি বললাম, এতে অদ্ভুত কি, তোমায় হয়তো ভুল হতেও পারে। আমার স্ত্রী আমাকে জানালো, অদ্ভুত ব্যাপারটা হলো মহুয়া ঘুমানো অনেক আগে পুতুলটা আমি আলমারিতে রেখে আলমারির তালা দিয়েছিলাম। 1 বছরের মেয়ে তো আর আলমারির লক খুলতে পারবে না, তাহলে পুতুলটা বের হলো কিভাবে? একথা শুনে আমার একটু অবাক লাগলো, তবুও আমার স্ত্রী যাতে ভয় না পায় তাই ওকে বললাম, এত সব ভেবো না তো, হয়তো তুমি রাখতে ভুলে গেছো। সেদিন রাতের ঘটনা, এক পুরুষের বিকট চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি আমার স্ত্রীকে ডেকে দিলাম, মহুয়ার দিকে দেখলাম আমার মেয়েটি ঘুমোচ্ছে। আমার স্ত্রী বলল, শুনেছো, এই কণ্ঠটাই সেদিন আমি শুনেছিলাম। আমিও রুম থেকে বের হয়েও অন্য রুমগুলোতে দেখতে লাগলাম, কিন্তু না, কোনো রকম কোনো কিছু বুঝলাম না, দেখলাম না। কিন্তু রুমের মধ্যে এসে দুজনই ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, দেখলাম
আমার বাচ্চাটি ওই পুতুলের কোলে। পুতুলটি মোটামুটি লম্বাতে 2 ফুট ছিল, চওড়াতেও 4 ফুট। আমার স্পষ্ট মনে আছে পুতুলটিকে আমি স্টোররুমে রেখে এসেছিলাম। তবে আমি দৌড়ে গিয়ে পুতুলটিকে ফেলে দিলাম, আমার বাচ্চাটিকে কোলে তুলে নিলাম। ওই রাতে রাগের মাথায় পুতুলটিকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসি। পরের দিন পুতুলটিকে আর দেখতে পাইনি। আমি জানতেও চাইনি, এতটা ভয় পেয়েছি আমি। পুতুলটা কোথায় গেল, কিভাবে গেল? কিন্তু কোনো জিনিসকে এত হালকাভাবে নেওয়াটা ঠিক নয়, এটা তখন আমার জানা ছিল না। ধর্মীয় জ্ঞানের অভাবেও সূরা নামাজ কিছুই পড়তাম না, শরীর বন্ধ করা সূরা কোনো কিছুই জানতাম না। কোনো হুজুরের সাথে কথা বলবো আমার ঘরে অলৌকিক এমন কিছু ঘটছে, সেটা নিয়ে আমাদের দুজনের মধ্যেই কেউই কোনো রকমের মাথা ব্যথাও ছিল না। আমরা এটাকে স্বাভাবিক মনে করে ভুলে যেতে লাগলাম। দুদিন পরের ঘটনা, 11ই এপ্রিল। আমি অফিসের কাজে খুবই ব্যস্ত। হঠাৎ পুলিশের কল এলো আমার অফিসে। আমার জন্য আমার ঘরে আমার স্ত্রী ও আমার বাচ্চার লাশ পাওয়া গেছে। এই খবর শোনার পরে আমার যেন বাকশক্তি কেউ কেড়ে নিয়েছে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। ওদের দুজনের লাশ দেখে পুরো শরীরে কোনো রকমের কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কিভাবে আমি আমার দুজন প্রিয় মানুষকে হারালাম, আর তাদের লাশের পাশে ছিল সে অভিশপ্ত পুতুলটি। এটা দেখে আমার এত খারাপ লাগলো, সাথে ভীষণ ভয়ও হচ্ছিল। বাচ্চা ও তার মায়ের লাশ নিয়ে আমি বাংলাদেশে চলে এলাম। ওদের মৃত্যু 4 দিন পরের ঘটনা। আমার আশেপাশে আবারও মনে হচ্ছিল কেউ যেন আছে। ভয়ে মসজিদের হুজুরের সাথে সব ঘটনা খুলে বললাম। উনি আমাকে একজন রাখি হুজুরের কাছে নিয়ে গেলেন। এরপর জানতে পেলাম সেদিন আমি এক দুষ্ট জিনের কবলে পড়েছিলাম, আর তার মধ্যেই আমার ঘরে সে পুতুলটির আগমন। আর দুষ্ট জিনটি পুতুলের মধ্যেই ছিল। হুজুরের মতে কেউ কখনই ওই পুতুল দিয়ে কালো জাদু করেছে। এই পুতুলটি যে কারো হাতে যাবে, যে ঘরেই যাবে, সেই ঘরেই অনিষ্ট হওয়া অনিবার্য। ওই রাগী হুজুর আমাকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিলেন, আর সেই থেকে আজ অবধি এক ওয়াক্ত নামাজ ছাড়িনি। প্রতিদিন কোরআন পড়া, কিভাবে শরীর বন্ধ করে রাখতে হয়, সব কিছু শিখে নিয়েছি। মহান আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করুন। ঘটনা 2, ভয়ঙ্কর এক পিশাচের ঘটনা। বাস থেকে নেমে প্রায় মাইল 3 হেঁটে এসে কুরুকুল্লা গ্রামে পৌঁছালেন মন্টু মাস্টার। শীতকাল বলেই এতটা হাঁটা সম্ভব হয়েছিল। বর্ষাকাল হলে যে কি হতো তা মন্টু মাস্টারের কল্পনার অতীত। তিনি একটা স্কুলে শিক্ষকতা করছিলেন, কিন্তু হঠাৎ আরেক শিক্ষকের সাথে ঝামেলায় জড়িয়ে যান। ওই অপর শিক্ষক আবার ক্ষমতাসীন দলের বিশেষ কারো প্রিয়পাত্র। কাজেই ষড়যন্ত্রে পড়ে এই আদিবাসী আদর্শিত অজপাড়া গায়ে এসে পড়তে হলো। যদিও আশ্বাস পেয়েছেন যে মাস 2-এর মধ্যেই ভালো কোথাও যেতে পারবেন। বাস স্টপে দেখা হলো কুরুকুল্লা হাই স্কুলের দপ্তরি দয়াল হরির সাথে। সেই তার ব্যাগপত্র বই নিয়ে এলো। স্কুলটা হয়েছে মাত্র বছর 2 হলো। দয়াল হরি মন্টুকে নিজ ঘরে রাখার প্রস্তাব দিল, কিন্তু মন্টু চাইলেন স্কুলের একটা রুমেই তার থাকার ব্যবস্থা হোক। দয়াল একটু ইতস্তত করছিল, কিন্তু মন্টু তা পাত্তা দিলেন না। অনশেষে দক্ষিণের কামরাতেই তার থাকার ব্যবস্থা করা হলো। সন্ধ্যা হতেই দয়াল বিদায় নিল, আর মন্টু লেগে গেলেন ঘর গোছাতে। প্যান্ট ঝাড়তেই বেরিয়ে এলো একটা পুরনো ফটো। মন্টু আর তার 3 বন্ধু, রাজন, সুভাষ আর হামিদ। মন্টু বাদে সবাই মৃত। একটা সড়ক দুর্ঘটনা প্রাণ নিয়ে নেয় এই 3 জনের। একই গাড়িতে মন্টুও ছিলেন, কিন্তু অল্প চোট পেয়ে বেঁচে যান তিনি। তাদের কথা মনে করে বুকটা হুহু করে উঠল মন্টুর। রাতের খাবারটা দয়ালই রেখে গিয়েছিল। খেয়ে দিয়ে ক্লান্তির কারণে বিছানায় গেলেন তিনি। প্রায় মধ্যরাতে এসে ঘুম ভেঙে গেল তার। একটা চাপা দীর্ঘশ্বাস এর শব্দ শোনা গেল। একটু সজাগ হয়ে শুনতে চেষ্টা করলেন, না, কিছু শুনলেন না। বুঝলেন যে তার নিজেরই শ্বাসের শব্দ। পরদিন সন্ধ্যাবেলাও দয়াল খাবার রেখে চলে গেল। মন্টু বসে বই পড়ছিলেন। হঠাৎ একটা শব্দ পেলেন। শুনে মনে হলো কেউ যেন খুঁড়িয়ে হাঁটছে। ভালো করে দেখলেন যে কেউ নেই। মনের ভুল মানলেন।
আবার খেয়ে দিয়ে শোয়ার আয়োজন করলেন। আবার মধ্যরাতে স্পষ্ট শুনলেন আর্তনাদ মিশ্রিত কান্নার রোল। এবার খুবই ভয় পেলেন মন্টু। পা টিপে টিপে খাট থেকে নেমে দরজাটা খুললেন। দেখলেন দুয়ারে হাঁটু মুড়ে বসে কেউ কাঁদছে, মুখ হাঁটুর মাঝে লুকানো। ভয়ার্ত কণ্ঠে এবার মন্টু জানতে চাইলেন, কে কে কাঁদে? হঠাৎ কান্না থেমে যায়, বদলে শোনা গেল প্রাণ হিম করা খিলখিল হাসি। মুখ তুলে তাকালো সেই মূর্তিটি, কালো গায়ের গরণ, শুধু চোখজোড়া জ্বলছিল অন্ধকারে। তীব্র কর্কশ কণ্ঠে বলে ওঠে, মরবি, মরবি তুই, তোর সময় শেষ। মাঘের তীব্র শীতেও ঘামতে থাকেন মন্টু। মুহূর্তেই হাওয়া হয়ে যায় সেই মূর্তি। মন্টু দ্রুত রুমে ঢুকে খাটের পাশে রাখা জগ থেকে জল ঢেলে খেয়ে নিলেন। নিজেকে বোঝালেন এটা হ্যালুসিনেশন, হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল। অতি কষ্টে ঘুমোতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু ঘুম আর আসে না। কিছুক্ষণ পর পাখির ডাক শুনতে পেলেন, বুঝলেন ভোর হয়েছে। তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলেন ও শীতেও। সারা দিনটা মন্টুবাবুর কাটলো ভীষণ দুশ্চিন্তায়। কখনো তার এমনটা হয়নি, এমন ভয় কখনো পাননি। বোধহয় দয়ালের বাড়িতে থাকলেই ভালো হতো। তবে আরেকটি রাত দেখা যাক। মধ্যরাত্রি, ঘুমানোর চেষ্টা করে চলেছেন মন্টু মাস্টার। হঠাৎই আবার একটা অদ্ভুত শব্দ। মনে হলো কোনো চার পেয়ে জন্তু তার দিকে এগিয়ে আসছে। মুখ তুলে তাকাতেই দেখলেন সত্যি কালো ছায়ার মতো একটা কিছু তার শিউরে দাঁড়ালো। কিছু বোঝার আগেই ওই ছায়াটা লাফিয়ে উঠল মন্টুর গায়ে। গভীর রাত্রি, দপ্তরি দয়ালহরি তার ঘরে ঘুমন্ত। হঠাৎ তার গরুঘর থেকে গরুর আর্তস্বর কানে এলো দয়ালের। তাড়াতাড়ি হারিকেন ধরিয়ে গোয়ালে ছুটল দয়াল। যা দেখলো তা অবিশ্বাস্য। গরুর ঘাড়ে দাঁত বসিয়ে একটানা রক্ত টেনে চলেছেন মন্টু মাস্টার। তবে দুপায়ে দাঁড়িয়ে নয়, দুই হাঁটু আর দুই হাতের পাতায় ভর করে চার পেয়ে জন্তুর মতো দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে দয়াল ভয়ে চিৎকার করে উঠল। দয়ালের চিৎকারে মুহূর্তে জড়ো হলো আশেপাশের লোকজন। ততক্ষণে মন্টু বেহুশ। সকলে বলাবলি করতে লাগলো, এ মানুষ বেশি রাক্ষস, পিশাচ ইত্যাদি ইত্যাদি। কাজেই ওজার কাছে নেয়ার কথা ঠিক হলো। দড়ি দিয়ে হাত পা বেঁধে নেওয়া হলো ওজার কাছে। ওজা জল ছিটিয়ে জ্ঞান ফিরালো মন্টুর। মন্টু জেগে উঠে তার মুখে রক্ত বুঝে হতভম্ব হয়ে যায়। ওকে জেগে উঠতে দেখে সকলেই ওর দিকে তেড়ে যায়। ওজা বাধা দেয়, সকলকে আদেশ দেয় বাইরে যেতে। সকলে বাইরে গেলে মন্টুর বাঁধন মুক্ত করে দেয়। মন্টু এবার গদগদ হয়ে বললেন, এরা কি বলছে আমি জানি না, কোথা থেকে এই রক্ত এলো? ওজা বলল, আমি জানি তুমি এসব করনি, তবে কে করেছে? ভৈরব। কে এই ভৈরব? এই গ্রামেরই এক বাসিন্দা ছিল সে। জন্মের দিনই ওর বাবা মারা যায়। তার উপর জন্ম থেকে খোঁড়া ছিল বলে সকলেই ওকে অপয়া বলতো। মা ছাড়া কেউ ছিল না ওর। কিন্তু তার বয়স 18 হতেই ওর মাও মারা যায়। কেউ ওকে দেখতে পারতো না, বরং ওকে এক ঘরে করে রাখে। কারণ সবার মনে বিশ্বাস ছিল ও একজন অশুভ লোক। মনের দুঃখে সে নিরুদ্দেশ হয়ে যায়। গায়ের লোক খুশি হয়, কিন্তু বছর 5 পরও আবার ফিরে আসে। এতদিন আসলে ও গিয়েছিল কালো জাদু শিখতে। ফিরেই সে হয়ে যায় আতঙ্ক। কেউ তাকে উপহাস করলেই তার হয়ে যেত মহা সর্বনাশ। এ কারণে সবাই তাকে এড়িয়ে চলতো। সে পিশাচিদ্ধ হওয়ার আশায় জৈনিক পিশাচের পুজো করত। একদিন এক মাঘের আমাবস্যায় সে বলি দেবার সংকল্প করে। সেদিন ছিল শনিবার, আর গোধূলি লগ্নে ছিল সূর্যগ্রহণ। কিন্তু তার বলি দেওয়া বানচাল হয়ে যায়। ফলে ওই পিশাচের হাতে সে বেঘুরে মারা পড়ে। তান্ত্রিকের মুখে এটা শুনে মন্টু মাস্টার প্রশ্ন করে, কিন্তু এতে আমার কি সম্পর্ক আছে? তুমি বানচাল করেছিলে সে বলি, কি? এ কী করে সম্ভব? মনে পড়ছে না। আমার হাতে হাতটা রাখো আর চোখ বন্ধ করো, দেখো তো কিছু দেখতে পাও কি না। চোখ বন্ধ অবস্থায় দেখা গেল মন্টুর 12 বছর আগেকার অবয়ব। তখন তিনি ভার্সিটি ছাত্র। এসেছেন অদূরে এক জঙ্গলে, সাথে 3 বন্ধু, সুভাষ, রাজন আর হামিদের সাথে। সেখানে শুনলেন আদিবাসী পল্লী কুরুকল্লার কথা।
আরও জানলেন সূর্যগ্রহণ কেউ ঘর থেকে বেরোয় না সেখানে। তাই অসীম সাহসী মন্টু নিজেই বেরিয়ে পড়েন। পথে এক জায়গায় একজোড়া মোরগ মুরগি আর 2 বোতল মদ দেখতে পান। সেগুলো নিয়ে ফেরত আসেন জঙ্গলের রেস্ট হাউস আর মদ মাংস খেলেন 4 বন্ধু মিলে। মন্টু তো এটা দেখে হতবাক। এই ঘটনা এতদিন তিনি ভুলেই ছিলেন। ওঝা বলল, বুঝলে তো, ওগুলি ছিল বলি। কাল শনিবার, আমাবস্যা। কাল গোধূলিবেলায় সূর্যগ্রহণ হবে। 12 বছর পর আবার সেই সময় উপস্থিত। কাল কি ভৈরব তার প্রতিশোধ নেবে, আর ওই পিশাচের ও রক্ত তেষ্টা মিটবে। আমায় মেরে ভৈরব কি পিশাচিদ্ধ হবে না? না, পিশাচ কেবল রক্ত খেয়ে যে মাংস রাখবে তা কাঁচা খেলেই সে পিশাচিদ্ধ হতো। কিন্তু এখন ও অশরীরী, কাজেই ও ভোজনে অসমর্থ। তবে তোমার মৃত্যু তো ওর মুক্তি হবে। ওই পিশাচ কেবল ওই নির্দিষ্ট তিথিক্ষণেই নিজের রক্ত খেতে পারে, নয়তো তার মাধ্যম দরকার। তাই ও তোমার মাধ্যমেই। বুঝলাম। আমাকে বাঁচানোর একটা উপায় বলুন। যদি তোমার ভাগ্যে মরণ না থাকে তবে আগামীকাল গ্রহণ শুরু হলে শ্মশানে গিয়ে একজোড়া কালো মোরগ মুরগি আর 2 বোতল মদ রেখে আসবে। পরের দিন গোধূলিবেলা মন্টু চললেন এক হাতে মোরগ মুরগি আর অন্য হাত নিয়ে। শ্মশানের কাছে যেতেই হাত থেকে ছিটকে গেল মুরগি আর বোতল। মন্টুর নরম শক্তিও চলে গেল। সামনে দেখা গেল সেই 4 পেয়ে ছায়াটাকে এগিয়ে আসতে। একপাশে ভৈরব বাচ্চাদের মতো হাততালি দিয়ে খিলখিল হাসছে, আর একটু দূরে মন্টুর মৃত 3 বন্ধু তাকে ডাকছে নির্বিকার ভাবে।